Assalamu alaikum. Hello student, you are watching Basic English School and I am Mohammad Kamal Hossain with you, and in this platform you will learn English very easily. আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এসএসসি পরীক্ষা 2023 এর এই মুহূর্তে এই সংক্ষিপ্ত মুহূর্তে তারা কি প্রিপারেশন নেবে সেই বিষয়ে আমি কিছু কথা বলবো। সো লেটস স্টার্টস। এবং আমার বইয়ের বিষয়ে তাদেরকে সাজেস্টিভ কোন পেজগুলো একটু দেখতে হবে সেগুলো আমি বিস্তারিত বলবো। সো বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিক ইংলিশ স্কুল, আমি আছি মোহাম্মদ কামাল হোসেন তোমাদের সাথে। কমপ্লিট গাইডলাইন অ্যাট দ্য 11th আওয়ার। এই শেষ মুহূর্তে তোমরা কি করবে, এসএসসি পরীক্ষা 2023 তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের পরীক্ষা আগামীকাল। আর এখানে আমি পার্ট এতে গ্রামার 60 মার্কে যে বিষয়গুলো বলবো, নাম্বার 1 কোশ্চেন 1 নম্বর কোশ্চেনে উইদাউট ক্লোজে যে বিষয়গুলো তোমরা ফলো করবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন অর আর্টিকেলস। এখানে প্রিপোজিশন এবং আর্টিকেলের মাধ্যমে তোমাদের গ্যাপগুলো পূরণ করতে হবে, এখানে ক্লু দেওয়া থাকছে না। এবং ইউ হ্যাভ টু পুট এ ক্রস where article is not needed, অর্থাৎ যেখানে আর্টিকেল প্রয়োজন নেই সেখানে জিরো আর্টিকেল ব্যবহার করতে হবে, অর্থাৎ ক্রস দিবে। এখানে তোমাদের আর্টিকেল এ এন ডি এবং ক্রস অর্থাৎ জিরো আর্টিকেলের ব্যবহার করতে হবে। এখানে পেজ নম্বর তোমাদের বলে দিয়েছি। এই বইয়ের পড়বে তোমরা 44 পৃষ্ঠা থেকে 51 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে তোমাদের আরেকটি যে বিষয় সেটা হচ্ছে প্রিপোজিশন, সিম্পল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বে পেজ নম্বর 19 to 26, অর্থাৎ 19 থেকে 26 পেজ, এগুলো তোমাদের রিভাইজ করতে হবে। আর 2 নম্বর কোশ্চেন যেটা করবে উইথ ক্লুজ, এখানে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্সে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, অর্থাৎ ক্লুগুলো দেওয়া থাকবে। সেই ক্লুজের মাধ্যমে তোমাদের সেকেন্ড কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেনটা সমাধান করতে হবে। মেক এনি গ্রামেটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, অর্থাৎ কোনো গ্রামেটিক্যাল ওয়ার্ডের যদি পরিবর্তন করতে হয় গ্রামার অনুসারে সেটা পরিবর্তন করতে পারবে। এখানে আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ দিয়ে গ্যাপ পূরণ করতে হবে, অর্থাৎ এখানে তোমাদের নাউন থেকে ইন্টারজেকশনের অবস্থান লক্ষ্য রাখতে হবে। এর জন্য তোমরা পেজ 54 পেজ ফলো করো। এখানে এর অবস্থান সম্পর্কে দেওয়া রয়েছে, অর্থাৎ নাউন থেকে ইন্টারজেকশনের অবস্থান, কোথায় নাউন বসে, কোথায় প্রোনাউন, কোথায় অ্যাডজেক্টিভ, কোথায় ভার্ব, কোথায় অ্যাডভার্ব, কোথায় প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনের ব্যবহারগুলো এখানে সুস্পষ্টভাবে দেওয়া রয়েছে। তারপরে তোমাদের জন্য বিশেষ দ্রষ্টব্য যেটা বলেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লুজের জন্য তোমরা পেজ নম্বর 55 থেকে 58 তোমাদের পড়তে হবে। এখানে উইথ ক্লু এবং উইদাউট ক্লু কীভাবে করতে হবে, সলভ করতে হবে সেটা তোমরা দেখবে। অনলি এক্সাম্পল পড়লেই তোমাদের হবে। এরপরে তোমরা 3 নম্বর কোশ্চেনের জন্য যেটা করবে, এখানে সাবস্টিটিউশন টেবিল থাকবে। এই টেবিলে মেক 6 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। এখানে তোমরা অবশ্যই ফলো সিকোয়েন্স অর্থাৎ ধারাবাহিকতা লক্ষ্য করবে এবং নামসূচক সাবজেক্টটি প্রথমে দিয়ে লিখতে হবে। এর জন্য তোমরা পেজ নম্বর 83 ফলো করবে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমাদের লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলসগুলো 109 পৃষ্ঠা থেকে 115 পৃষ্ঠা তোমরা একটু দেখে নিবে। তারপর এখানে যে রুলসগুলো তোমরা অবশ্যই দেখবে সেটা 39, 50, 51, 61, 63, 66, 67, 68, 69, 75, 76, 77, 78, 79, 80, 81 এবং 82 এই রুলগুলো তোমরা ফলো করো। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন আসে যে তোমরা কিভাবে আসলে প্রশ্নটা সলভ করবে, একটু দেখাই দিয়েছি। যে এখানে প্রথমে যে সাবজেক্ট অর্থাৎ এখানে সাবজেক্টিভ ফর্মগুলো থাকবে, সেকেন্ডে ভার্ব সম্পর্কে দেওয়া থাকবে এবং যে তৃতীয় ধাপে তোমাদের জন্য থাকবে অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন রূপে এইগুলো থাকবে। এরই মাধ্যমে তোমরা ধারাবাহিকভাবে অবশ্যই 6টা সেন্টেন্স তৈরি করবে। এখানে এই প্যাসেজের মাধ্যমে প্যাসেজটা দেওয়া রয়েছে জয়নুল আবেদিন, তাহলে আমরা নামসূচক শব্দটা আগে দিব এবং বিষয়গুলো অবশ্যই সিকোয়েন্স ফলো করে লিখব। এখানে আমরা বলেছি যে আনসার দ্য কোশ্চেন নম্বর 3, জয়নুল আবেদিন ওয়াজ বর্ন ইন এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914. He did not like the hard and fast rules of the school. তারপরে আমরা দেখব যে he drew pictures secretly. At the age of 15 he went to কলকাতা। তারপরে এজ অফ 15 অর্থাৎ 15 বছর বয়সে তিনি কলকাতায় গিয়েছিলেন, 15 বছর। এরপরে আমরা দিব অ্যাট দ্য এজ অফ 19 বছর বয়সে হি গট হিমসেলফ অ্যাডমিটেড ইনটু কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুল। 19 বছর বয়সে তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলে ভর্তি হয়েছিলেন। তারপর হি পাস্ট অ্যাওয়ে ইন 1976 অর্থাৎ 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই ক্ষেত্রে আমরা তার জন্ম থেকে ধারাবাহিকভাবে তার জীবনী আমরা তুলে ধরেছি। এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব।
তারপরে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব যে নাম্বার 4 কোশ্চেন রাইট ফর্ম অফ ভার্ব, এর ক্ষেত্রে আমরা খেয়াল করব যে আমাদের ভার্বের V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম কোথায় বসে, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম কোথায় বসে সেইগুলো আমরা লক্ষ্য করব। এবং এখানে এর জন্য পেজ নম্বর 105 নম্বর থেকে শুরু করে আমরা যে পর্যন্ত রয়েছে রুলসগুলো, ইম্পর্টেন্ট রুলসগুলো, তোমাদের সাজেস্টিভ রুলসগুলো, সেইগুলো তোমরা দেখবে। তারপরে এর জন্য বোর্ড কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবে, শেষ মতো একটু দেখতে হবে। এরপরে নাম্বার 5 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জন্য তোমরা অবশ্যই জানো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, পজিটিভ কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ। এখানে এই রুলসগুলো তোমরা শুধু রিভাইজ করবে, কারণ এখানে রুলসগুলো না জানলে তোমাদের পরীক্ষায় সলভ করতে সমস্যা হবে। এখান থেকে তোমরা অবশ্যই পেজ নম্বর 86 থেকে শুরু করে সাজেস্টিভ রুলসগুলো লক্ষ্য রাখতে হবে। অনলি রুলস এবং এক্সাম্পল পড়লেই তোমাদের চলবে। এই ক্ষেত্রে একটা প্রশ্ন দিয়েছি, দেখো তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। চেঞ্জ দ্য সেন্টেন্সেস, এখানে সেন্টেন্সেসগুলো পরিবর্তন করতে হবে অ্যাকর্ডিং টু ডিরেকশন, অর্থাৎ যে ডিরেকশন দেওয়া রয়েছে সেই ডিরেকশন অনুসারে তোমাদের সেন্টেন্সগুলো পরিবর্তন করতে হবে। এখানে আমি একটা কনটেক্সট ক্রিয়েট করেছি, তোমরা বুঝতে পারবে। দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এখানে তোমাদের এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। তাহলে যদি ল্যাগ বিহাইন্ড এর যদি তোমরা অপোজিট ওয়ার্ড যদি না জানো তাহলে এই সেন্টেন্সটা কি কিন্তু তোমরা নেগেটিভ করতে পারবে না। এই জন্যই অবশ্যই রুলসগুলো তোমাদের আগে দেখতে হবে। তারপরে এখানে যদি আমরা এটাকে সলভ করি, দ্য আইডল নেভার প্রসপার, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। এইভাবে তোমাদের অবশ্যই রুলসগুলো ফলো করতে হবে। যেমন জামিল ওয়াজ টু লেজি টু গেট আপ আর্লি, তাহলে এই সেন্টেন্সটা রয়েছে অ্যাফার্মেটিভ রয়েছে, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। অবশ্যই রুলস ফলো করে তোমাদের করতে হবে। রুলসগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। এই শর্ট মুহূর্তে আমি রুলসগুলো তোমাদের বলছি না, তোমরা অবশ্যই রুলসগুলো দেখে নাও। তারপর এইভাবে কনটেক্সট ক্রিয়েট করেছি, হি হ্যাড অনার অ্যান্ড গ্লোরি, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এটাকে রুলস ফলো করি অবশ্যই। ইউএসএ রুলসে তোমাদের এটাকে ফলো করতে হবে। তারপরে লাভ ইজ নাথিং বাট সরোস, তাহলে নাথিং বাট থাকলে কী হয়, রুলসগুলো তোমরা এইভাবে দেখবে। তারপরে দেখো উই শুড ওয়ার্ক হার্ড টু ইমপ্রুভ আওয়ার লর্ডস, ইম্পারেটিভ করতে হবে। তারপরে let them work in a firm, assertive করতে হবে, he is really inactive, exclamatory করতে হবে, alas he has to face many obstacles, assertive করতে হবে, his father was the richest man in the village, এই সেন্টেন্সটাকে পজিটিভ করতে হবে, হি লাভড এট দ্য পোর, এই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হবে। অর্থাৎ আমি যে বিষয়গুলো বলেছি এই আওতাভুক্ত যে বিষয় এইগুলো তোমাদের অবশ্যই একটু রুলসগুলো ভালো করে রিভাইজ করতে হবে। এরপরে 6 নম্বর কোশ্চেনে যেটা থাকবে কমপ্লিটিং সেন্টেন্সেস ইউজিং কন্ডিশনালস, জেরান্ড, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ, এই বিষয়গুলোই জন্য তোমরা 105 এবং 106 নম্বর পৃষ্ঠা ফলো করবে। এবং কন্ডিশনালস, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভে এর মধ্যেই পরীক্ষা আসার কথা, কারণ বোর্ড এবং সিলেবাস অনুসারে এই ইনস্ট্রাকশনই দেওয়া হয়েছে। তবে ঝুঁকিমুক্ত থাকতে পেজ 131 থেকে 136 একবার দেখে নাও। আর এই ক্ষেত্রে অবশ্যই তোমাদের বলেই দিয়েছি রাইট কোশ্চেন অ্যান্ড আনসার, এখানে অবশ্যই তোমরা প্রশ্নটা তুলবে, এটা করতে কিন্তু ভুল করবে না, কারণ প্রশ্ন না তুললে এই ক্ষেত্রে তোমাদের নম্বর কাটা যাবে। তাহলে আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি এইভাবে অবশ্যই তোমরা প্রশ্নটা তুলবে। এবং যে বিষয়গুলো তোমাদের আগে লক্ষ্য রাখতে হবে যে আনসার পার্ট মাস্ট বি আন্ডারলাইন, এখানে অবশ্যই তোমরা আনসার পার্টটা আন্ডারলাইন করে দিবে। তারপরে এখানে যে বিষয়গুলো তোমরা লক্ষ্য করো, সেকেন্ডে তোমরা অবশ্যই আনসার পার্ট আন্ডারলাইন করে দিবে, যেভাবে দিচ্ছি তোমাদের জন্য তোমরা সেটা অবশ্যই লক্ষ্য রাখবে। তারপরে এখানে তোমরা অবশ্যই আনসার পার্টটা আন্ডারলাইন করে দিবে। এরপরে তোমরা অবশ্যই আনসার পার্ট আন্ডারলাইন করে দিবে এখানে যেভাবে দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমরা আনসার পার্ট অবশ্যই আন্ডারলাইন করে দিবে। এইভাবে তোমাদের আনসার করতে হবে। তাহলে এইভাবে আনসার করলে তোমরা পরীক্ষায় ফুল নম্বর পাবে। আর শুধু আনসারটুকু লিখলে কিন্তু হবে না, এই ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন তুলতে হবে। এরপরে নাম্বার 7 নম্বর কোশ্চেনে তোমাদের সাফিক্স প্রিফিক্স থাকবে। এই ক্ষেত্রে তোমাদের আরেকটু মনে রাখতে হবে, কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস প্রিফিক্স অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে সাফিক্স প্রিফিক্স করতে হবে, অর্থাৎ আবার সাফিক্স প্রিফিক্স উভয়ই যোগ করতে হতে পারে। এরপরে তোমরা যে বিষয়টা লক্ষ্য রাখবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের ব্যবহার জানতে হবে, কারণ
এই ক্ষেত্রে এই সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের বাইরে সাফিক্স প্রিফিক্স করা যায় না। এর জন্য তোমরা অবশ্যই পেজ নম্বর 59 এবং 67 এর ওয়ার্ড ফরমেশনগুলো দেখে নিবে। আর বোর্ড কোশ্চেন একটু প্র্যাকটিস করতে হবে, একটু দেখে নিতে পারো, শেষ মুহূর্তে বোর্ড কোশ্চেনগুলো একটু দেখলে ভালো হয়। এরপরে 8 নম্বর কোশ্চেন, যেটা ট্যাগ কোশ্চেন থাকবে। এর জন্য তোমাদের সেন্টেন্স, টেন্স, প্রোনাউন এবং শর্ট ফর্ম অফ ভার্ব লক্ষ্য রাখতে হবে। আর এই ক্ষেত্রে তোমাদের পেজ নম্বর 139 থেকে 141 পেজ ফলো করতে হবে। আর এক্ষেত্রে অনলি রুলস এবং এক্সাম্পলগুলো পড়লেই পরীক্ষায় কমন হবে। আর বোর্ড কোশ্চেন একটু প্র্যাকটিস করতে পারো, এখানে বোর্ড কোশ্চেন ফলো না করলেও চলবে। অতএব তোমরা শুধু এই রুলসগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হবে। এই ক্ষেত্রে বোর্ড কোশ্চেন তোমাদের না দেখলেও চলবে। এই ক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলে রাখি যে বিশেষ দ্রষ্টব্যে বলেছি রাইট কোশ্চেন এন্ড আনসার। তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই প্রশ্নটা তুলতে হবে। আনসার দ্য কোশ্চেন নম্বর 8। এই যে 8 নম্বর কোশ্চেন আমি তোমাদের জন্য সলভ করে দিয়েছি যে কিভাবে পরীক্ষায় প্রশ্নটা, এখানে তোমরা অবশ্যই ছোট হাতে দিয়ে শুরু করবে এবং এখানে শেষে অবশ্যই তোমরা নোট অফ ইন্টারোগেশন দিয়ে দিবে। এভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে এইভাবে লিখবে, যেভাবে লেখা দেখিয়ে দিয়েছি এভাবে একটু ফাঁকা করে লিখবে। তারপরে 9 নম্বর কোশ্চেনে যে বিষয়টা আমরা বলবো, এখানে 9 নম্বর কোশ্চেনে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এর জন্য পেজ নম্বর 151 থেকে রুলস এবং এক্সাম্পলগুলো লক্ষ্য রাখতে হবে। বোর্ড কোশ্চেনের শুধু আনসারগুলো একবার দেখে নাও, শুধু আনসারগুলো দেখলেই তোমাদের এখানে হয়ে যাবে। এরপরে তোমাদের জন্য বিশেষ দ্রষ্টব্য বলেছি ফলো বোর্ড কোশ্চেন ফর কোশ্চেন স্যাম্পল, অর্থাৎ কোশ্চেনের স্যাম্পলের জন্য তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন ফলো করবে, কারণ বোর্ড কোশ্চেনগুলো দেখলে প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা বেটার কনসেপ্ট হবে। আর ফলো দ্য লেকচার শিট, দ্য ইজিয়েস্ট ওয়ে অফ লার্নিং ইংলিশ। যে বইটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি বইটা তোমরা ফলো করো, যাদের কাছে রয়েছে দেখো, সবার কাছে আশা করি আছে। ইউ ক্যানট রিড অল দ্য মডেলস, তোমরা সব মডেলগুলো কিন্তু পড়তে পারবে না, বাট ইউ ক্যান ডু অল দ্য আনসার্স অফ দ্য মডেল বাই রিডিং দ্য বুক। এবং পরীক্ষায় যত ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা এই বইটা পড়ে সব প্রশ্নের আনসার দিতে পারবে। ওকে, এরপরে আমরা যে বিষয়টা দেখব পার্ট বিতে রাইটিং 40 মার্কসের ভিতরে আমরা দেখব যে 40 মার্কসের ভিতরে প্রথমে আমরা 10 নম্বর কোশ্চেনে থাকবে কভার লেটার অ্যান্ড কারিকুলাম ভিটা। এখানে মার্ক থাকবে 15 মার্কস, অর্থাৎ 15 মার্কের থাকবে। এটা তোমাদের অবশ্যই খুব যত্ন সহকারে লিখতে হবে। এই ক্ষেত্রে তোমাদের 162 নম্বর পেজ থেকে কভার লেটার এবং সিভি লেখার নিয়মগুলো একবার দেখে নাও। আর কভার লেটার এবং সিভি লিখে প্র্যাকটিস করলে ভালো হয়, তোমরা একটু লিখে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষায় কিভাবে উপস্থাপন করবে সেটা একটু দেখে নাও। এরপরে 11 নম্বর কোশ্চেনে তোমাদের কমপ্লেন লেটার অ্যান্ড নোটিশ, এর জন্য তোমাদের মার্ক বরাদ্দ রয়েছে 10 মার্কস। এবং কমপ্লেন লেটার এবং নোটিশ লেখার নিয়মগুলো একবার তোমরা দেখে নিবে, না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত বলার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এরপরে 12 নম্বর কোশ্চেনে রয়েছে প্যারাগ্রাফ, 15 মার্কস। প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য যে সাজেস্টিভ প্যারাগ্রাফগুলো দিয়েছি সেগুলো একটু রিভাইজ করো। আর এখানে অবশ্যই 200+ ওয়ার্ড লেখার চেষ্টা করবে। আর কিওয়ার্ডগুলো মনে রাখলে প্যারাগ্রাফে তোমাদের জন্য খুব ভালো হবে। এই ক্ষেত্রে প্যারাগ্রাফগুলো কিভাবে লিখবে এবং কতটুকু আয়তনে লিখবে সেটার একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইগুলো তোমরা ফলো করবে। এগুলো ফলো করলে তোমরা প্যারাগ্রাফে ফুল মার্ক পাবে। যেমন একটা প্যারাগ্রাফ দেখিয়েছি লোডশেডিং। এখানে লোডশেডিংয়ে এই প্যারাগ্রাফটা তোমরা একটু আয়তন বেশি করে লিখতে হবে, কারণ এখানে তোমাদের এর আগে ছিল কম্পোজিশনে 12 মার্কস, আর এখানে তোমাদের প্যারাগ্রাফই দেওয়া হয়েছে 15 মার্কস। অর্থাৎ আগে কম্পোজিশনে 12 মার্কস ছিল, এখন কম্পোজিশন তোমাদের লিখতে হচ্ছে না, এখন প্যারাগ্রাফ লিখতে হচ্ছে। সেই প্যারাগ্রাফে তোমাদের 15 মার্ক রয়েছে। অতএব এই ক্ষেত্রে তোমাদের একটু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তথ্যবহুলভাবে লিখতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোডশেডিং আমি দিয়েছি 204 ওয়ার্ডের ভেতরে লিখেছি, তোমাদের 200+ ওয়ার্ড লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা ফুল মার্ক পাবে। এরপরে তোমাদের স্কুল ম্যাগাজিন কতটুকু লিখতে হবে এবং কি কি লিখতে হবে তোমরা এখানে দেখো, একটু বুঝতে পারবে যে স্কুল ম্যাগাজিন আমি দিয়েছি 225 ওয়ার্ডস, অর্থাৎ 225 ওয়ার্ডের ভিতরে দিয়েছি। এইভাবে যদি তোমরা তথ্যবহুলভাবে লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই ফুল মার্ক পাবে। এরপরে তোমাদের জন্য দিয়েছি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগে আমি দিয়েছি কত ওয়ার্ড, এখানে তোমরা দেখবে 257 ওয়ার্ডস। আর এই ক্ষেত্রে তোমাদের কিওয়ার্ডগুলো লক্ষ্য করতে বলেছি, যেমন এখানে ইন্ডিপেন্ডেন্স একটা কিওয়ার্ড হতে পারে, তারপরে
এই ক্ষেত্রে তোমাদের যে ওয়ার্ডগুলো মনে রাখলে প্যারাগ্রাফটা মনে রাখতে সুবিধা হবে সেইগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। আর ফার্স্ট পেপারে তোমাদের প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্নের আলোকে তোমাদের প্যারাগ্রাফ লিখতে হয়েছিল, কিন্তু এই সেকেন্ড পেপারে তোমাদের আর প্রশ্ন দেওয়া থাকবে না। তোমরা কিওয়ার্ডগুলো লক্ষ্য করলে সাকসেসফুলি প্যারাগ্রাফগুলো সুস্পষ্টভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারবে। এরপরে তোমাদের প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম কতটুকু লিখতে হবে এবং কিওয়ার্ডগুলো লিখতে হবে সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে 237 ওয়ার্ডস রয়েছে, এখানে 237টা ওয়ার্ডের ভিতরে লেখার চেষ্টা করেছি আমি। এতটুকু লিখলে তোমরা ফুল মার্ক পাবে। এরপরে লক্ষ্য করো রোড অ্যাক্সিডেন্টের জন্য যে প্যারাগ্রাফের ওয়ার্ডগুলো লিখেছি, এখানে 272 ওয়ার্ড লিখেছি। তোমাদের একটু কম বেশি হতে পারে, তবে 200+ লেখার চেষ্টা করবে। এরপরে যে প্যারাগ্রাফটা দিয়েছি ট্রি প্লান্টেশন দিয়েছি। ট্রি প্লান্টেশনে দিয়েছি তোমাদের জন্য 202 ওয়ার্ডস, অর্থাৎ 202টা ওয়ার্ড দিয়েছি। 202টা ওয়ার্ডস দিয়েছি। এই 202 ওয়ার্ডের ভিতরে এরকম আকারে লেখার চেষ্টা করবে। এরপরে দিয়েছি কি এনভায়রনমেন্ট পলিউশনে তোমাদের জন্য দিয়েছি 205 ওয়ার্ডস, অর্থাৎ 205টা ওয়ার্ড। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি যে যদি পরীক্ষা আসে এনভায়রনমেন্ট পলিউশন, হোয়াট ইজ এনভায়রনমেন্ট পলিউশন, প্রশ্ন যদি নাও দেওয়া থাকে তোমরা অবশ্যই সেটা কি সেই বিষয়টা আগে নিশ্চিত করবে। যেমন এখানে দেওয়া রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন মিনস দ্য পলিউশন অফ দ্য এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা প্রথমে যদি প্রশ্ন থাকতো হোয়াট ইউ মিন বাই এনভায়রনমেন্ট পলিউশন, তখন আমরা এই উত্তরটা এভাবে লিখতাম। কিন্তু প্রশ্ন না দেওয়া থাকলেও তোমরা যে টপিকসটা থাকবে সেই টপিকসের আলোকে সেটা কি সেটা সম্পর্কে অবশ্যই তোমরা উপস্থাপন করবে, তাহলে তোমাদের লেখাটা অনেক সুন্দর হবে। এরপরে যে প্যারাগ্রাফটা তোমাদের জন্য সাজেস্ট করেছি ডিফরেস্টেশনে অবশ্যই তোমরা যে প্রথমে সংজ্ঞাটা সেটা কি সেটা অবশ্যই লিখবে। যেমন এখানে লিখেছি ডিফরেস্টেশন মিনস destroying forest by cutting down trees at random, cutting down trees at random। এক্ষেত্রে অবশ্যই তোমরা এটা লক্ষ্য করবে, সংজ্ঞাটা প্রথমে আগে নিশ্চিত করতে হবে। এরপরে এটা আমি লিখেছি 241, অর্থাৎ 241 ওয়ার্ডের ভিতরে লিখেছি। অবশ্যই তোমরা প্যারাগ্রাফ 200+ ওয়ার্ড লেখার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা ফুল মার্ক পাবে। এরপরে আমি সাজেস্ট করেছি মোহাম্মদ কামাল হোসেন, BA অনার্স ইংলিশ, MA ইংলিশ ফার্স্ট ক্লাস ইসলামিক ইউনিভার্সিটি, B.Ed ফার্স্ট ক্লাস ন্যাশনাল ইউনিভার্সিটি, M.Ed ফার্স্ট ক্লাস ইসলামিক ইউনিভার্সিটি। এবং তোমরা অবশ্যই আমার ফলো মি অন ইউটিউব চ্যানেল বেসিক ইংলিশ স্কুল অ্যান্ড ফেসবুক পেজ বেসিক ইংলিশ স্কুল, এইগুলো তোমরা ফলো করবে। এবং টপিক্সের উপরে আমার ক্লাস রয়েছে, সেগুলো তোমরা যদি দেখতে পারো তাহলে খুবই ভালো হয়, তাহলে তোমাদের সেই বিষয় সম্পর্কে আর কোনো জটিলতা থাকবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and I am coming soon with next another amazing video for you and do something for the betterment of the country. Allah Hafiz.